প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে মুদ্রাস্ফীতির কারণ সম্পর্কে আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদের মুদ্রাস্ফীতি কী, মুদ্রাস্ফীতির ধরন সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেখান থেকে মুদ্রাস্ফীতি সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো। তারপরেও আজকে আমি মুদ্রাস্ফীতির কারণ আলোচনা করতে গিয়ে পূর্বের ক্লাসের একটি বিষয়ের অবতারণা করব। তোমরা জানো যে মুদ্রাস্ফীতি হলো যখন অধিক পরিমাণ মুদ্রা অল্প পরিমাণ পণ্যের পিছনে ধাবিত হয়, তখন জিনিসপত্রের দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে। এই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলা হয়। মুদ্রাস্ফীতি ধরনের মধ্যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে দুই ধরনের মুদ্রাস্ফীতি আমরা পাই। একটি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আরেকটি হচ্ছে ব্যয়তাড়িত মুদ্রাস্ফীতি। আজকে মুদ্রাস্ফীতির কারণ সম্পর্কে আলোচনা করব। তো চলো যাওয়া যাক, মুদ্রাস্ফীতি কী কী কারণে সংঘটিত হয় তার একটি বিস্তারিত আলোচনা আমরা আজকে করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মুদ্রাস্ফীতির কারণ, নিম্নলিখিত কারণগুলোর কারণে মুদ্রাস্ফীতি সংঘটিত হয়। তার মধ্যে প্রথম হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি, সম্প্রসারণমূলক আর্থিক নীতি, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, মজুরি ও বেতন বৃদ্ধি, উৎপাদন হ্রাস, সরকারি ব্যয় বৃদ্ধি। এ সকল কারণে একটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। মুদ্রাস্ফীতি আমরা এখন বিস্তারিত কারণ আলোচনা করব। নেক্সট, তোমার অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান কি, এটা সম্পর্কে আমাদের জানা দরকার। অর্থের যোগান হচ্ছে ঠিক সেই পরিমাণ, যে পরিমাণ অর্থ বাজারে প্রচলিত আছে। এই অর্থের যোগান যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? প্রথমত মানুষের হাতে অর্থের পরিমাণ বেশি হয়ে যায়, অর্থাৎ মানি সাপ্লাই বেড়ে যায়। মানি সাপ্লাই বেড়ে গেলে তোমার যে কোনো মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। ক্রয় ক্ষমতা বেড়ে গেলে সে বেশি পরিমাণ পণ্য ক্রয় করতে চায়, ফলে চাহিদা বেড়ে যায়। চাহিদা বেড়ে গেলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। এই অবস্থাকে বলা হয় অর্থের যোগান বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির বৃদ্ধি। আমি নিচে সিম্বলিকভাবে তোমাদের অর্থের যোগান বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির বৃদ্ধিটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এম হচ্ছে মানি সাপ্লাই, আর অ্যারো উপর দিকে, অর্থাৎ নিচ থেকে উপর দিকে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে যে এম, ডান পাশে উপর দিকে অ্যারো মানে হলো মানি সাপ্লাই ইনক্রিজ, অর্থাৎ অর্থের যোগান বা সরবরাহ বৃদ্ধি। অর্থের যোগান বা সরবরাহ বৃদ্ধি পেলে কি হয়? মানুষের ওয়াই মানে ইনকাম, অর্থাৎ আর্থিক আয় মানুষের বেড়ে যায়। অর্থাৎ মানি সাপ্লাই বেড়ে গেল, আর্থিক আয় বেড়ে গেল। আর্থিক আয় বেড়ে গেলে মানুষের কি হবে? অর্থাৎ মানুষের হাতে যখন বেশি পরিমাণ টাকা পয়সা থাকবে, তখন স্বাভাবিকভাবেই মানুষের ডিমান্ড, অর্থাৎ পণ্যের চাহিদা বেড়ে যাবে। বেড়ে যাবে। বেড়ে গেল, যখন চাহিদা বেড়ে যায় তখন কি হবে? সেই পরিমাণ পণ্য যদি সাপ্লাই দেওয়া সম্ভব না হয়, অর্থাৎ অধিক পরিমাণ অর্থ তখন অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয়, ফলে আইআর অর্থাৎ ইনফ্লেশন রেট বা রেট অফ ইনফ্লেশন বৃদ্ধি পায়। তাহলে এক কথায় কি হলো? মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি, অর্থাৎ মানি সাপ্লাই বেড়ে গেল। মানি সাপ্লাই বেড়ে গেলে অর্থের ইনকাম বেড়ে গেল। ইনকাম বেড়ে গেলে মানুষের ডিমান্ড বেড়ে যাবে। ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে বাজারে রেট অফ ইনফ্লেশন বৃদ্ধি পাবে বা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। নেক্সট, সম্প্রসারণমূলক আর্থিক নীতি। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আর্থিক নীতি। আর্থিক নীতিটা কি, এ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। আর্থিক নীতি হচ্ছে সরকারের একটি অর্থনীতি পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত একটি নীতি। যে নীতির প্রধান উপাদান হচ্ছে সুদের হার, রিজার্ভ রেশিও ইত্যাদি ইত্যাদি। সুদের হার, যেটা অর্থনীতিতে ছোট হাতের অর্থাৎ স্মল আর দিয়ে প্রকাশ করা হয়,
তোমরা অর্থনীতি যেখানে স্মল আর দেখবে সেটিকে বলা হবে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। সম্প্রসারণমূলক আর্থিক নীতি এই জন্য বলা হচ্ছে যে সুদের হার যখন কমিয়ে দেওয়া হয় তখন মানুষ ব্যাংক থেকে বেশি পরিমাণ টাকা ঋণ করে। যখন বেশি পরিমাণ টাকা ব্যাংক থেকে বাইরে চলে আসে তখন মানুষের হাতে টাকার সাপ্লাই বা মানি সাপ্লাই বেড়ে যায়। মানি সাপ্লাই বেড়ে গেলে অর্থাৎ আর ডিক্রিজ, তোমরা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ নিচের দিকে, তার মানে রেট অফ ইন্টারেস্ট কমে গেল। রেট অফ ইন্টারেস্ট যখন কমে যায় তখন মানি সাপ্লাই অর্থাৎ মানুষের হাতে টাকা পয়সা বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে আমি অলরেডি বর্ণনা করেছি যে রেট অফ ইন্টারেস্ট যখন কম থাকে তখন মানুষ বেশি পরিমাণ ব্যাংক থেকে লোন নেয়। লোন করার ফলে বেশি পরিমাণ মানুষের হাতে টাকা চলে আসে, অর্থাৎ মার্কেটে টাকা বেশি চলে আসে। বেশি আসার ফলে মানি সাপ্লাইটা বেড়ে গেল। মানি সাপ্লাই বেড়ে গেলে ঠিক রেজাল্টটা আবার পূর্বের মতোই হবে, অর্থাৎ ডিমান্ড, এই যে তোমরা দেখতে পাচ্ছ ডি ইনক্রিজেস, অর্থাৎ ডিটা ডিমান্ডটা বেড়ে যাবে। ডিমান্ড যখন বেড়ে যায় তখন প্রাইস লেভেলটা বেড়ে যায়। প্রাইস লেভেল মানুষের, আমরা জানি যে চাহিদা বেড়ে গেলে দামও বেড়ে যায়, অর্থাৎ চাহিদা যখন বেড়ে গেল তখন পিটা ইনক্রিজ করলো, প্রাইস লেভেলটা ইনক্রিজ করলো, দামও বেড়ে গেল। আর দাম বেড়ে গেলে আলটিমেটলি বাজারে রেট অফ ইনফ্লেশনটা বেড়ে যাবে, অর্থাৎ ইনফ্লেশন মুদ্রাস্ফীতি দেখা দেবে। তাহলে আমরা কি পেলাম? ঠিক এই জন্য এটাকে বলা হচ্ছে যে সম্প্রসারণমূলক আর্থিক নীতি। এই আর্থিক নীতিটা আবার দুই প্রকার হয়, একটা সম্প্রসারণমূলক, একটা সংকোচনমূলক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আর ক্রমান্বয়ে কমে গেল, অর্থাৎ আর ডিক্রিজ করলো। ডিক্রিজ করলে মানি সাপ্লাই বেড়ে যাবে, মানি সাপ্লাই বেড়ে গেলে ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে গেলে প্রাইস লেভেল বেড়ে যাবে, প্রাইস লেভেল বেড়ে গেলে ইনফ্লেশন দেখা দেবে বা ইনফ্লেশন বেড়ে যাবে। তো এখানে যদি আরটা বেড়ে যেত, অর্থাৎ এর ঠিক উল্টাটা ঘটতো, বিপরীত ঘটনা ঘটতো। যদি রেট অফ ইন্টারেস্টটা বেড়ে যেত তাহলে মানুষ কম পরিমাণ লোন নিত। সেই ক্ষেত্রে এই নীতিটাকে আমরা বলছি সংকোচনমূলক আর্থিক নীতি। কিন্তু সংকোচনমূলক আর্থিক নীতির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয় না, বরং মুদ্রাস্ফীতি বাজার থেকে কমে যায়। এই কারণে আমরা মুদ্রাস্ফীতির কারণ হিসেবে এখানে সম্প্রসারণমূলক আর্থিক নীতিকে উল্লেখ করেছি যে রেট অফ ইন্টারেস্ট কমে যাবে, মানি সাপ্লাই বেড়ে যাবে, মানি সাপ্লাই বেড়ে গেলে ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে গেলে প্রাইস লেভেল বেড়ে যাবে, প্রাইস লেভেল বেড়ে গেলে রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইনফ্লেশন বেড়ে যাবে। নেক্সট, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। এটিও আর্থিক নীতির মতো দুই প্রকার রাজস্ব নীতি আমরা দেখতে পাই। একটি হচ্ছে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, আরেকটি হচ্ছে সংকোচনমূলক রাজস্ব নীতি। সম্প্রসারণমূলক আর্থিক নীতির হাতিয়ার, রাজস্ব নীতির হাতিয়ার, আমরা যে বিষয়গুলো নিয়ে সরকার অর্থনীতিকে কন্ট্রোল করে, অর্থাৎ বাজারে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে রাজস্ব নীতি। রাজস্ব নীতির একটি অন্যতম হাতিয়ার হচ্ছে ট্যাক্স রেট, অর্থাৎ করের হার। এটির মাধ্যমে সরকার বাজারের মানি সাপ্লাইটা কন্ট্রোল করে থাকে, আর মানি সাপ্লাই কন্ট্রোল করার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। এখানে মুদ্রাস্ফীতির কারণ হিসেবে আমি উল্লেখ করেছি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, অর্থাৎ ট্যাক্স রেট যদি কমে যায় তাহলে মানুষ কি করবে? মানুষের হাতে বেশি পরিমাণ টাকা থাকবে, অর্থাৎ কম পরিমাণ টাকা সরকারের ঘরে জমা দিতে হবে। তাহলে কি হবে? ট্যাক্স রেটটা কমে গেলে মানি সাপ্লাইটা বেড়ে যাবে, অর্থাৎ বেশি পরিমাণ অর্থ মানুষের হাতে থাকবে। আর মানুষের হাতে যখন বেশি পরিমাণ অর্থ থাকবে তখন ডিমান্ড বেড়ে যাবে। ডিমান্ড বেড়ে গেলে তখন প্রাইস লেভেল বেড়ে যাবে, প্রাইস লেভেল বেড়ে গেলে রেট অফ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হার বেড়ে যাবে, অর্থাৎ বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেবে। তাহলে কি হলো? ঠিক রাজস্ব নীতির মতোই এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজস্ব নীতিতে আমরা কি দেখেছিলাম, আর্থিক নীতিতে কি দেখেছিলাম, যে রেট অফ ইন্টারেস্ট যখন কমে যায় তখন মানি সাপ্লাই বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যাওয়ার ফলে প্রাইস লেভেল বেড়ে যায়, প্রাইস লেভেল বেড়ে যাওয়ার ফলে রেট অফ ইনফ্লেশন বেড়ে যায়। সেম যে রাজস্ব নীতিতে করের হার যদি কমে যায় তাহলে মানি সাপ্লাই বেড়ে যাবে, অর্থাৎ মানুষ কম পরিমাণ ট্যাক্স দিতে হবে মানুষকে,
বেশি পরিমাণ অর্থ মানুষের হাতে থেকে যাবে, আর বেশি পরিমাণ অর্থ থাকার অর্থই হচ্ছে মানুষের ডিমান্ড বেড়ে যাবে, অর্থাৎ বেশি পরিমাণ মানুষ বেশি পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করতে চাইবে। ফলে ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে গেলে প্রাইস লেভেল বেড়ে যাবে, প্রাইস লেভেল বেড়ে গেলে বাজারে আইআর অর্থাৎ রেট অফ ইনফ্লেশন বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। নেক্সট, মুদ্রাস্ফীতির আরও কারণের মধ্যে আমরা দেখিয়েছি মজুরি ও বেতন বৃদ্ধি। এটি মুদ্রাস্ফীতি বৃদ্ধির একটি অন্যতম কারণ, অর্থাৎ মানুষের সরকারি এমপ্লয়ি, সরকারি বেসরকারি যেই হোক না কেন, তাদের যদি বেতন বা মজুরি বৃদ্ধি পায় তাহলে মানুষের হাতে বেশি পরিমাণ টাকা পয়সা চলে যাবে। বেশি পরিমাণ টাকা পয়সা যখন চলে যাবে তখন মানি সাপ্লাই বেড়ে যাবে। মানি সাপ্লাই বেড়ে গেলে স্বাভাবিকভাবে সে বেশি পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করতে চাইবে, আর বেশি পরিমাণ পণ্য সামগ্রী যখন ক্রয় করবে, প্রকৃতপক্ষে আসলে একটি অর্থনীতিতে ওই পরিমাণ পণ্য মানি সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে তার সাথে সাথে আমাদের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না। ফলে বেশি পরিমাণ অর্থ অল্প পরিমাণ পণ্য সামগ্রীর পিছনে ধাবিত হয়, ফলে একটি জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। আরেকটা আছে উৎপাদন হ্রাস। উৎপাদন হ্রাস কি জিনিস? এটির কারণেও বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়, অর্থাৎ মানুষের মজুরি, বেতন, অর্থাৎ বাজারে যদি মানি সাপ্লাই বেশি পরিমাণে বেড়ে যায়, সেই পরিমাণে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না হয়, তাহলে অল্প পরিমাণ পণ্য সামগ্রীর পিছনে বেশি পরিমাণ অর্থ খরচ করার প্রবণতা মানুষকে দেখা দেয়। অর্থাৎ সোজা বাংলায় যদি আমরা বলি যে আমার হাতে প্রচুর টাকা আছে বাট বাজারে জিনিস পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সবাই ওই জিনিসের জন্য ধাবিত হবে এবং বেশি পরিমাণ পে করে বেশি পরিমাণ দাম দিয়ে পণ্যটি পেতে চাইবে। ফলে তোমার বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেবে। কিন্তু যদি উৎপাদন ওই সাথে সাথে উৎপাদনটাও আমরা সমভাবে বাড়াতে পারি, তাহলে আমাদের মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু বাস্তবে দেখা যায় অর্থনীতিতে উৎপাদন রাতারাতি বৃদ্ধি করা সম্ভব হয় না। এতে করে আমাদের উৎপাদন যদি স্থির থাকে, মানি সাপ্লাই বেড়ে যায়, অথবা কোনো কারণে উৎপাদন হ্রাস পায়, যেমন ধরো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, তারপর অন্য কোনো প্রাকৃতিক কারণে যদি আমাদের উৎপাদন হ্রাস পায়, তাহলে সেই জিনিসের দাম বাজারে হু করে বৃদ্ধি পায়, অর্থাৎ বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আরেকটা আছে সরকারি ব্যয় বৃদ্ধি। সরকার, যে কোনো দেশের সরকার সাধারণত একটি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে ব্যয় বৃদ্ধি করতে হয়। তোমরা অধুনা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে দেখতে পাবে, সরকার বড় বড় লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছে, যেমন পদ্মা ব্রিজ, তোমার বড় বড় হাইওয়ে, 4 লেন 8 লেন হাইওয়ে, তারপরে মেট্রো রেল প্রকল্প, ওভারব্রিজ প্রকল্প, ফ্লাইওভার প্রকল্প, এই যে লক্ষ লক্ষ বিদ্যুৎ প্রকল্প, লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার কারণে তোমার বাজারে এর একটি প্রভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি পেলে আলটিমেটলি সেই টাকাটা মার্কেটে চলে আসে। মার্কেটে চলে আসলে মানুষের মধ্যে কি হয়? তখন এই যত প্রজেক্ট তত কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থাৎ মানুষ বেশি পরিমাণ কাজ পায়, আর বেশি পরিমাণ কাজ পাওয়ার অর্থ হচ্ছে মানুষের হাতে বেশি পরিমাণ মজুরি বা বেতন চলে আসে, টাকা চলে আসে। টাকা যখন চলে আসে, মানি সাপ্লাই অটোমেটিক্যালি বেড়ে যায়, আর মানি সাপ্লাই যখন অটোমেটিক্যালি বেড়ে যায় তখন প্রাইস লেভেল অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। এই অটোমেটিক্যালি প্রাইস লেভেল বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি। আফটার অল, আমরা যেসব কারণ এখানে দেখলাম মুদ্রাস্ফীতির পিছনে ক্রিয়ানক হিসেবে কাজ করে, সবগুলোই আলটিমেটলি মানি সাপ্লাইকে ত্বরান্বিত করে, অর্থাৎ অর্থের যোগানকে বৃদ্ধি করে। কারণ অর্থের যোগান বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া। মানুষের ক্রয় ক্ষমতা যখন বৃদ্ধি পাবে তখন মানুষের ডিমান্ড বেড়ে যাবে। মানুষ তার পকেটে প্রচুর পরিমাণ টাকা ফেলে রাখতে চায় না।
সেই টাকা দিয়ে কোনো পণ্য সামগ্রী ক্রয় করতে চায়। ফলে তার মানুষের হাতে যখন টাকা বেশি হয়ে যায়, তার আলটিমেট প্রভাব পড়ে পণ্য বাজারের উপরে, দ্রব্য বাজারের উপরে। দ্রব্যের চাহিদাটা বেড়ে যাবে, অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলো এসেনশিয়াল পণ্য আছে সেগুলো সে বেশি পরিমাণ ক্রয় করতে চাইবে। সবাই যখন এই পরিমাণ পণ্য ক্রয় করতে চাইবে, তখন সেই পণ্যের চাহিদা আলটিমেটলি বেড়ে যাবে, আর আলটিমেটলি যখন বেড়ে যাবে তখন বাজারে তার দাম বৃদ্ধি পাবে। এটি হচ্ছে মুদ্রাস্ফীতির কারণের অন্যতম একটি প্রভাব। আর আলটিমেটলি যখন মানুষের হাতে টাকাটা কম থাকবে, তখন মানুষের ক্রয় ক্ষমতাও কম থাকবে। আর ক্রয় ক্ষমতা কম থাকার অর্থ হচ্ছে যে কোনো পণ্যের চাহিদা আলটিমেটলি কমে যাবে বা নিয়ন্ত্রিত হবে, ফলে দামটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। ঠিক তার বিপরীত অবস্থায় হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ যে মানির সাপ্লাই বেড়ে যাবে। আমরা যাই করে মজুরি বা বেতন বৃদ্ধি করি না কেন, উৎপাদন হ্রাস বা সরকারি ব্যয় বৃদ্ধি বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি বা সম্প্রসারণমূলক আর্থিক নীতি যাই করি না কেন, তার আলটিমেট রেজাল্ট হচ্ছে বাজারে মানি সাপ্লাই বেড়ে যাওয়া। মানি সাপ্লাই বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে ডিমান্ড বেড়ে যাওয়া। ডিমান্ড বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া। ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। আর জিনিসপত্রের দাম বেড়ে গেলে আলটিমেটলি বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেবে। এগুলোই হচ্ছে মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ। আর আমি নেক্সট ক্লাসে তোমাদের মুদ্রাস্ফীতি পরিমাপের কিছু ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। আমরা জানি মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় তোমার সূচক সংখ্যা দ্বারা। কিভাবে সূচক সংখ্যা গঠিত হয়, কিভাবে এই সূচক সংখ্যার মাধ্যমে মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয়, এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তবে আজকে এ পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। বাসায় ভালোভাবে লেখাপড়া করবে এবং মুদ্রাস্ফীতির কারণ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবে। তো তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।